আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি স্বপ্নিল হাসান ইমন। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসটা নিব এবং এখন থেকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসটি আমিই নিব। তো শুরুতেই আমরা জানবো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কী। আসলে বাংলাদেশ ও বিশ্বের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যে সাবজেক্টটা তৈরি করা হয়েছে সেটাই হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এক কথায় যে সাবজেক্টে আমরা বাংলাদেশ ও বিশ্ব সম্পর্কে জানতে পারবো সেটাই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো শুরু করা যাক। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমরা অলরেডি দ্বিতীয় অধ্যায়ের অলরেডি 3 নম্বর পার্ট পর্যন্ত পড়ে ফেলেছো। তোমাদেরকে যে ম্যাম ক্লাস নিয়েছে সে খুব ভালোভাবেই তোমাদেরকে বুঝিয়েছে। এখন থেকে আমি তোমাদেরকে পড়াবো। তো আমরা পার্ট 4 থেকে শুরু করব। পার্ট 4-এর হেডিংসটা কি? 26শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা। তো 26শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা এটা জানার আগে আমাদের শুরুতেই জেনে নিতে হবে যে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীরা যখন আমাদের উপরে অত্যাচার করে, আস্তে আস্তে তারা এত পরিমাণ অত্যাচার করে যে আমরা যুদ্ধের ডিসিশন নিয়ে নেই এবং আমাদের স্বাধীনতার ঘোষণাটা দেন হচ্ছে বঙ্গবন্ধু, যেটা দেয় 26শে মার্চ। তো 26শে মার্চের আগে আমরা জানি যে 25শে মার্চ কালো রাত ছিল আমাদের দেশে। কালো রাত কেন বলা হতো 25শে মার্চকে? কারণ 25শে মার্চ রাতে হানাদার বাহিনীরা আমাদের উপর অত্যাচারের পরিমাণটা খুব বেশি বাড়িয়ে দেয়। আমাদের দেশের বুদ্ধিজীবী, চিকিৎসক, শিক্ষক সকলকে ধরে নিয়ে মেরে ফেলতে শুরু করে। তার সুবাদেই কিন্তু 26শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা। তো দেখো, 26শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। কেন তাৎপর্যপূর্ণ ঘটনা? কারণ 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরেই কিন্তু আমাদের যুদ্ধযাত্রা আসলে শুরু হয়। বঙ্গবন্ধু তার সেই স্বাধীনতা ঘোষণায় কি বলেছিলেন? তিনি বলেছিলেন, ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হতে বাংলাদেশ স্বাধীন। এটা কেন বলেছিলেন? কারণ হচ্ছে বঙ্গবন্ধু জানতেন কিন্তু তখন যে যদি এই ঘোষণাটি দেওয়া হয় তারপর কিন্তু তারও কিন্তু লাইফ রিস্ক রয়েছে, তাকেও কিন্তু হত্যা করে ফেলতে পারে বা তিনি নাও থাকতে পারেন বা তাকে কিন্তু আলটিমেটলি গ্রেফতার করা হয়েছিল। আজ থেকে বাংলাদেশ স্বাধীন মানে আজ থেকে বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশের কোনো কাজ করার জন্য বাংলাদেশের সকলের ব্যক্তি স্বাধীনতা রয়েছে, কারো কাছ থেকে দায়বদ্ধতা দরকার নেই। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাই যে যেখানে আছে, যাহার যা কিছু আছে তাহা নিয়ে রুখে দাঁড়াও। আচ্ছা, যে যেখানে আছি আমরা আমাদের জায়গায় থেকে, আমাদের কাছে তো প্রচুর পরিমাণে ভারী অস্ত্রসজ্জা ছিল না, তো আমরা যে যেখানে আছি আমাদের কাছে যা কিছু আছে তাই নিয়ে কি করব? আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীর প্রতিরোধ করো। আচ্ছা, আমাদের যত শক্তি আছে তা দিয়েই আমরা হানাদার বাহিনীর যাতে প্রতিরোধ করি। পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও। আচ্ছা, পাকিস্তানি হানাদার বাহিনীদের বিতাড়িত করেই আমাদের স্থির হতে বলেছিলেন তিনি। এটা হচ্ছে আমরা যেখান থেকে পাই সেটার একটা রেফারেন্স এখানে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ গ্যাজেট সংবিধানের ৫ম সংশোধনী ৩রা জুলাই ২০১১ যে ইয়াটা, সেখান থেকে আমরা পেয়েছি। স্বাধীনতার এ ঘোষণা বাংলাদেশের সকল স্থানে তদানন্দিত ইপিআর এর ট্রান্সমিটার হচ্ছে টেলিগ্রাম, টেলিপ্রিন্টারের মাধ্যমে প্রচার করা হয়। ট্রান্সমিটার ছিল তৎকালীন একটা প্রচার মাধ্যম, যেটার মাধ্যমে সংবাদ এগুলো প্রচার করা হতো। চট্টগ্রাম আওয়ামী লীগ নেতৃত্ববৃন্দ তা প্রচারে এগিয়ে আসেন। এদিকে চট্টগ্রাম বেতার কেন্দ্রের কয়েকজন উৎসাহী দেশপ্রেমিক কর্মী বেতারের কালুরঘাট সম্প্রচার কেন্দ্রকে স্বাধীন বাংলার বিপ্লবী বেতার কেন্দ্রে রূপান্তরিত করেন। আচ্ছা, চট্টগ্রামের কালুরঘাটের যে বেতার কেন্দ্রটা রয়েছে সেটাকে কেন স্বাধীন বাংলার বিপ্লবী বেতার কেন্দ্র বলা হয়? চট্টগ্রামের আওয়ামী লীগ নেতৃত্ববৃন্দ কিন্তু মুক্তিযুদ্ধের যে ঘোষণা সেটা প্রচারে এগিয়ে আসেন। বঙ্গবন্ধু কিন্তু 26শে মার্চ আলটিমেটলি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, কিন্তু সেটা কিন্তু সর্বস্তরের মানুষের কাছে কিন্তু ওই রকমভাবে পৌঁছাতে পারেনি। এটা পৌঁছাতে কিন্তু একটা টাইম নিয়েছিল এবং এটা পৌঁছানোর জন্য কিন্তু কিছু লোক ছিল যারা এটা পৌঁছানোর জন্য সাহায্য করেছিল। তো এটা কিভাবে প্রচার করা হচ্ছিল? এটা প্রচার করা হচ্ছিল ট্রান্সমিটারের মাধ্যমে। ট্রান্সমিটার ছিল তখন একটা প্রচারের মাধ্যমে। এখন যেমন আমরা খুব সহজেই প্রচার করে ফেলতে পারি, ফেসবুকে প্রচার করি, আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে একজনকে একটা পাঠিয়ে দেই, তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা কি করি, একটা প্রচার কার্যক্রম চালাই। তখন কিন্তু ট্রান্সমিটারের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে এবং টেলিপ্রিন্টারের মাধ্যমে প্রচার করা হতো। এবং তখন আরও একটা খুব উন্নত ধরনের প্রচার ব্যবস্থা বা খুব সহজে প্রচার করার একটা মাধ্যম কিন্তু ছিল বেতার বা রেডিও। বেতার হচ্ছে রেডিও, যে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতৃত্ববৃন্দ কিন্তু তার প্রচারে অনেক এগিয়ে আসেন। এদিকে চট্টগ্রাম বেতার কেন্দ্রের কয়েকজন উৎসাহী দেশপ্রেমিক কর্মী বেতারের কালুরঘাট সম্প্রচার কেন্দ্রকে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রে রূপান্তরিত করেন। কারণ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে কিন্তু এটা প্রথম সম্প্রচার করা হয়।
26শে মার্চ দুপুরে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান এই বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্রটি প্রচার করেন। আচ্ছা, যখন বঙ্গবন্ধু এটা পাঠ করেন তারপরে তো এটা প্রচার করার জন্য তো মাধ্যম লাগবে, প্রচার মাধ্যম লাগে। আমরা জানি যে বেতারের মাধ্যমে এটা প্রচারণা করা হয়েছে। তো কে করেছে? আসলে চট্টগ্রামের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৎকালীন, তার নাম ছিল হান্নান। এই বেতার কেন্দ্র থেকে তিনি কি করেছেন? বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার যে ঘোষণাপত্রটি ছিল সেটি কিন্তু ঘোষণাপত্র কি? ঘোষণাপত্র হচ্ছে একজনের পক্ষে পাঠ করার জন্য যে তার যে উক্তিটা থাকে বা বাণীটা থাকে সেটা কিন্তু একজনের পক্ষে আরেকজন পাঠ করতে পারে, তখন কিন্তু সেইটাকে বলা হবে ঘোষণাপত্র। এবং কি করে? সেই ঘোষণাপত্রটি কিন্তু সে ওখান থেকে প্রচার করেন, পাঠ করে প্রচার করেন। 17ই মার্চ সন্ধ্যায় এই বেতার কেন্দ্র 27শে মার্চ সন্ধ্যায় এই বেতার কেন্দ্রে হতে বাঙালি সামরিক অফিসার মেজর জিয়াউর রহমান, তৎকালীন কিন্তু মেজর জিয়াউর রহমান এই সামরিক কেন্দ্র থেকে কি করে? বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাটা পাঠ করেন। প্রথম কে করেন? 17ই মার্চে স্বাধীনতার যে পত্রটি ছিল সেটি কিন্তু পাঠ করেন জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান সেই স্বাধীনতা পত্রটি পাঠ করেন বেতারের প্রচারিত। তখন কি হয়? মেজর জিয়াউর রহমান যখন নিজে এটা পাঠ করলেন তখন কিন্তু এটা সর্বস্তরের মানুষের কাছে অলরেডি পৌঁছানো শুরু করে। এবং এটা পাঠ করার পর আমরা কার কথা শুনবো? আমরা তখন কিন্তু একটা আইডলের কথা আমরা শুনি। সেক্ষেত্রে মেজর জিয়াউর রহমানের এই ব্যাপারটা কিন্তু সবাই গ্রহণযোগ্যতা দিয়েছিল এবং আস্তে আস্তে কিন্তু এটা সবার কাছে পৌঁছে যেতে শুরু করে। এবং সেক্ষেত্রে 26শে মার্চ ঘোষণার পর থেকে মহান মুক্তিযুদ্ধটা কি হয়? বাস্তবে লাভ করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রাথমিক প্রস্তুতি বিক্ষিপ্তভাবে শুরু হলেও ক্রমান্বয়ে এটি যুদ্ধের রূপ নেয়। আচ্ছা, প্রথমে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধটা বিক্ষিপ্তভাবে শুরু হয়েছিল, যে কয়েকজনই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, এরকম কয়েকজনই যে বঙ্গবন্ধুর ভাষণটা পাঠ করার মাধ্যমে। আমরা এখানে আরেকটা ব্যাপার একটু ভালোভাবে ক্লিয়ার হয়ে নিব, সেটা হচ্ছে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান কিন্তু প্রথমে কি করেছেন? যে স্বাধীনতা প্রচার করেছেন এবং পাঠ করেছেন কে? 27শে মার্চ। কিন্তু 27শে মার্চ কিন্তু মেজর জিয়াউর রহমান এটা পাঠ করেছিলেন। এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার রাখতে হবে এবং এখান থেকে কিন্তু কোশ্চেন্স থাকতে পারে তোমাদের, সো এটা কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে মার্ক করে রাখতে হবে। তারপরে কি হয়? যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রাথমিক প্রস্তুতি বিক্ষিপ্তভাবে হলেও ক্রমান্বয়ে এটি গণযুদ্ধের রূপ নেয়। প্রথম অবস্থায় কি ছিল? বিক্ষিপ্ত ছিল বা কয়েকজনই ছিল, জিয়াউর রহমান ছিল, তারপর বিভিন্ন মানুষ ছিল, চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের বা চট্টগ্রাম আওয়ামী লীগ পন্থী যারা ছিলেন তারাও কিন্তু এগিয়ে ছিল। তো এভাবে কি হয়? এটা আস্তে আস্তে কি হয়? মানুষের কাছে, সবার কাছে গণযুদ্ধে পরিণত হয়। সবাই মনে করে, আস্তে আস্তে মনে করতে থাকে যে এটা তো আমার জন্য, আমার দেশের জন্য, আমার স্বাধীনতার জন্য, আমার কথা বলার জন্য, আমার বেঁচে থাকার জন্য খুব ভালো একটা ব্যাপার হবে। তো সেই ইয়াতেই কিন্তু তারা আস্তে আস্তে আগাতে থাকে এবং আগাতে কি হয়? প্রথম অবস্থায় ছিল ব্যাপারটা বিক্ষিপ্ত, মানে খুবই সাধারণ থেকে শুরু হয়, কিন্তু পরে এটা গণযুদ্ধের রূপ নেয়। মানে সবাই মিলে এই যুদ্ধে অংশগ্রহণ করার একটা ব্যাপার কিন্তু পরবর্তীতে শুরু হয়ে যায়। এদেশের সর্বস্তরের মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র, যুবকদের সঙ্গে সেনাবাহিনী, ইপিআর, পুলিশ ও আনসারের কর্মরত বাঙালি এতে অংশ নেয়। এই যুদ্ধে কিন্তু গণমানুষের যুদ্ধ কেন বলা হয়েছে? এখানে কিন্তু সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছিল এই যুদ্ধে। এই যুদ্ধে যেমন অংশগ্রহণ করেছিল বাংলাদেশের কৃষক, তেমন অংশগ্রহণ করেছিল শ্রমিক, অংশগ্রহণ করেছিল ছাত্ররাও। তখন কিন্তু ছাত্রদের কাছে কিন্তু ব্যাপারটা খুব ইজি মনে হয় নাই যে তাদের দেশে, তাদের দেশ, তাদের ভাষা, এখানে অন্য একজনের শাসন কিন্তু তারা মেনে নিতে পারে নাই। এর জন্য কি হয়েছে? ছাত্ররাও কিন্তু অংশগ্রহণ করেছিল বাংলাদেশ সেনাবাহিনীর, যে আমাদের পক্ষে যে সেনাবাহিনী ছিল, সেনাবাহিনী, ইপিআর, পুলিশ ও আনসারের কর্মকর্তাও। তো সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই কিন্তু আমাদের যুদ্ধটা পরিপূর্ণ হয়েছে এবং আমরা কিন্তু আসলে বিজয়টা অর্জন করেছি সকলের অংশগ্রহণের মাধ্যমে। তো আজকে আমরা পড়লাম পাঠ 4। পাঠ 4 হচ্ছে 26শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা। তো এই পাঠ থেকে আমরা যে মূল বিষয়গুলো শিখলাম, এটা হচ্ছে 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। সেটা হচ্ছে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে প্রচারিত হয়। প্রথমে কি হয়? 26শে মার্চ দুপুরে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণাপত্রটি প্রচার করেন এবং সেটা পাঠ করা হয় 27শে মার্চ সন্ধ্যায়। একই বেতার কেন্দ্র, মানে কালুরঘাট বেতার কেন্দ্র থেকেই পাঠ করা হয়। পাঠ করেন কে? পাঠ করেন হচ্ছে মেজর জিয়াউর রহমান পাঠ করেন এবং সেখান থেকেই কিন্তু মানুষের কাছে এটা পৌঁছাতে শুরু করে, মানুষ কিন্তু এটাকে গ্রহণ করা শুরু করে এবং সে অনুযায়ী কিন্তু মানুষ যুদ্ধে ঝাঁপিয়েও পড়ে। প্রথম অবস্থায় কি মানুষ কিন্তু ওরকম গ্রাহ্য দেয় না ব্যাপারটায়, কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা গণমানুষের যুদ্ধে পরিণত হয়। গণমানুষের যুদ্ধে এটা কেন পরিণত হয়? কারণ হচ্ছে সর্বস্তরের জনগণ এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। অংশগ্রহণ যেমন করেছে পুলিশ বাহিনী, যেমন করেছে সেনাবাহিনী, যেমন করেছে ইপিআর, তেমন কিন্তু অংশগ্রহণ করেছে সাধারণ কৃষক,
কৃষক, দিনমজুর, ছাত্র সবাই কিন্তু অংশগ্রহণ করেছে। সকলের অংশগ্রহণ করার ফলে স্বতঃস্ফূর্ত যে জয়টা আমরা পেয়েছি সেটাই কিন্তু আমরা আমাদের বাংলাদেশকে পেয়েছি। তাই সকলে মিলেই কিন্তু বাংলাদেশের যে বিজয় অর্জন সেটা অর্জন করতে কিন্তু সকলেরই এখানে কিন্তু অংশগ্রহণ ছিল। তো আজকে এ পর্যন্তই আমরা পড়বো, এটা হচ্ছে পার্ট 4। তো পার্ট 4 নিয়ে আমি তোমাদেরকে ইন ডিটেলস বলে দিলাম এবং কিছু কিছু ইম্পর্টেন্ট ব্যাপার বললাম, যেমন 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু ঘোষণাটা দিয়েছিলেন, প্রচার হয়েছিল 26শে মার্চ দুপুরে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নানের মাধ্যমে, এবং এটা কিন্তু পাঠ করা হয় 27শে মার্চ। এটা কিন্তু মনে রাখতে হবে অবশ্যই যে কে পাঠ করেন কিন্তু 27শে মার্চ সন্ধ্যায় জিয়াউর রহমান, এবং তখন থেকে কিন্তু মানুষের কাছে এটা পৌঁছে যায়। তো এদিক থেকে আমরা এতটুকুই জানবো। এবং এখানের যে কোশ্চেন থেকে কিন্তু তোমাদের নৈবিত্তিক হতে পারে এবং শর্ট কোশ্চেন্স হতে পারে। সো তোমরা কি করবে, এটা ভালোভাবে পড়বে, এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তোমরা কিন্তু অবশ্যই কি করবে, কমেন্ট সেকশনে আমাকে জানাবে। এবং কমেন্ট সেকশনে জানানোর মাধ্যমে আমি জানতে পারবো যে তোমাদের সমস্যাগুলো কী কী, এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে আমি পরবর্তী পাঠে আরও ভালোভাবে বুঝাতে পারবো। তোমরা এটা শেয়ার করবে যাতে তোমার সাথে সাথে তোমার বন্ধুও এটা জানতে পারে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে ক্লিক করে নিবে, কারণ কি, বেল বাটনটিকে ক্লিক করলে তোমরা কি করবে, একটার পর ক্লাস তোমরা পেতে থাকবে। তো সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ভালো থাকবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।